সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই এয়ার মালিক সিড। দীপ্ত কৃষি সংলাপের মাধ্যমে আমরা প্রতি সপ্তাহে কৃষির নানাবিধ সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করছি। আজকে এই সপ্তাহে আমরা আলোচনা করব কপ-২৭ কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জিনোম এডিটিং প্রযুক্তি। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ তোফাজ্জল ইসলাম, বায়োটেকনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। And we have Dr. Antonio Costa de Oliveira, Professor, Federal University of Pelotas. দর্শক, আমরা জানি জলবায়ু পরিবর্তন নিয়ে যে আলোচনা এবং সমালোচনাগুলো হয়, যে নীতি নির্ধারণ হয়, তার জন্য সম্প্রতি মিশরের শারম আল শেখের কপ-২৭ যে সম্মেলনটি হয়েছে, সেখানে রাষ্ট্রীয় এবং বিভিন্ন সংস্থার কর্তা ব্যক্তিরা অংশগ্রহণ করেছেন। দাবি জানানো হয়েছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে যেই দেশগুলো রয়েছে তারা আসলে আবেদন করেছেন, দাবি করেছেন যে কী করে এই প্রভাব মোকাবেলায় আরও বেশি করে উদ্ভাবনগুলোকে কাজে লাগানো যায় এবং ফান্ডিং বা যেই খাতগুলো রয়েছে, যে বাজেট বরাদ্দগুলো রয়েছে, সেগুলো বাড়ানো যায়। আজকে আমরা আলোচনা করব সেই কপ-২৭ যেই সম্মেলনটি হলো, তার আলোকে আসলে বাংলাদেশ কোন প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের প্রতিঘাত মোকাবেলায় কাজ করছে এবং আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক আমরা বরাবর আলোচনা করছি। সেই প্রসঙ্গে আলোচনা করব, সাথে থাকবে জিনোম এডিটিং সম্পর্কে আলোচনা, যেখানে আমরা দেখতে চাইব যে জিনোম এডিটিং প্রযুক্তি ব্যবহার করার ফলে আসলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ কোনো কাজ করতে পারে কিনা। এ বিষয়ে আলোচনার জন্য আমি শুরুতেই প্রফেসর ডক্টর তোফাজ্জল ইসলাম আপনার কাছে জানতে চাইব, আমরা বারবার শুনি জলবায়ু পরিবর্তন, কিন্তু আসলে বিষয়টা কি, একটু যদি আমাদেরকে খোলাসা করে বলতেন। হ্যাঁ, থ্যাংক ইউ। অনেক চমৎকার প্রশ্ন করেছেন। প্রথমে আমরা জানি যে জলবায়ু কি। আর জলবায়ু হচ্ছে কোনো একটি এলাকার 25 বৎসরের আবহাওয়ার গড়। আবহাওয়ার গড় যেমন তাপমাত্রা, বৃষ্টিপাত, তার গড়কে জলবায়ু বলা হয়। আর জলবায়ু পরিবর্তন, আর জলবায়ু আসলে পরিবর্তনশীল এবং এটা পৃথিবী সৃষ্টির পর থেকেই হচ্ছে। কিন্তু গত প্রায় 1 শতাব্দীতে আমরা লক্ষ্য করেছি ভূপৃষ্ঠের তাপমাত্রা সারা পৃথিবীতে গড়ে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে এবং এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ার পিছনে বিজ্ঞানীরা গবেষণা করেছে শিল্পায়নের ফলে যে জীবাশ্ম জ্বালানির আমরা ব্যবহার করছি, প্রচণ্ডভাবে ব্যবহার করছি। এই জীবাশ্ম জ্বালানিগুলো থেকে বিভিন্ন রকমের গ্রিন হাউস গ্যাস বলে, যেগুলো বাতাসের বা তাপমাত্রা বাড়িয়ে দেয়, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এগুলো বাতাসে বেড়ে গেছে এবং জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের ফলে এই ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি যে আঘাতটা আসছে সেটা হচ্ছে কৃষিতে যে উদ্ভিদ বলেন অথবা আমরা যে প্রাণী মৎস্য চাষ করি, তাদের প্রজনন, তাদের বৃদ্ধির সাথে তাপমাত্রা, বৃষ্টিপাত এবং অন্যান্য জলবায়ুর যে উপাদানগুলো আছে তারা সরাসরিভাবে সম্পর্কিত। ফলে এই অভিঘাতটা, যেটা আপনি শুরুতেই বলেছেন, কৃষির উপর একটা প্রচণ্ডভাবে পড়ছে। যেমন আমরা যদি বাংলাদেশের কথায় আসি, বাংলাদেশে এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বলা হচ্ছে অ্যামং দ্য টপ, অর্থাৎ 10টা সবচেয়ে বেশি জলবায়ুর ঝুঁকিতে যে দেশ রয়েছে তার মধ্যে বাংলাদেশ একটা। এবং বাংলাদেশে ইতিমধ্যেই লবণাক্ততা দক্ষিণ অঞ্চলের বিরাট অংশতে দেখা দিয়েছে। আমাদের উত্তর পশ্চিম অঞ্চলে উষ্ণতার কারণে কিছুটা খরা দেখা দিয়েছে, বৃষ্টিপাতের আবহাওয়ার যে তারতম্য হচ্ছে, সময় মতো বৃষ্টি হচ্ছে না, এই যে একটা অস্থির ব্যবস্থা, যার কারণে খরা হচ্ছে এবং আমাদের ফ্ল্যাশ ফ্লাড, অতি বন্যা হচ্ছে, অসময়ে বন্যা হচ্ছে, বিভিন্ন রকমের সাইক্লোন আসছে। এইগুলো আমাদের ফসলের মধ্যে প্রচণ্ডভাবে আঘাত করছে, কারণ কৃষি প্রকৃতি নির্ভর। তো এই আঘাতগুলো মোকাবেলা করার জন্য আমরা কৃষিতে জানেন গত 5 দশকে প্রায় একটা বিপ্লব হয়েছে, 3-4 গুণ উৎপাদন বেড়েছে। কিন্তু আমাদের লোক সংখ্যা কিন্তু বাড়ছে, জমি কমে যাচ্ছে। সেই জন্য এর সামনে যে জলবায়ু পরিবর্তনের ফলে যে অভিঘাতসমূহ আসছে, সেগুলো মোকাবেলার জন্য আমাদেরকে নতুন প্রযুক্তির সন্ধান করতে হবে এবং নতুন উদ্ভাবনের মাধ্যমে আমরা আমাদের জলবায়ু সহনশীল, অনেকে আমরা বলি ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারে আমাদেরকে অগ্রসর হতে হবে। জেনোম এডিটিং আপনি যেটা বলেছেন আজকের আলোচনার বিষয়, এটি একটি অসাধারণ এবং বিপ্লব সৃষ্টিকারী প্রযুক্তি, যেটা 2020 সালে নোবেল পুরস্কার পেয়েছে। আমরা এই প্রসঙ্গে শুনবো পরবর্তী পর্যায়ে। আমি এই মুহূর্তে প্রফেসর ডক্টর অ্যান্টোনিও, উইড লাইক টু হিয়ার ফ্রম ইউ দ্যাট Latin America, particularly Brazil and the neighboring countries, have been, phenomenal in
utilizing many advanced tool and technology. And in your capacity and knowledge, I mean, what you have realized about the potential of genome editing in the context of climate change impact, to mitigate the impact of climate change? Well, there is a need for increasing food, and we have been doing it mostly successfully with traditional plant breeding, conventional plant breeding, but that takes time, 10 to 12 years. With genome editing, we can deliver a faster and a better product. So there has been several initiatives in Brazil using genome editing and, for example, improving the ethanol yield of yeast in sugarcane byproduct. Several maize, oxygen, soybean, low raffinose. So many products have been proposed and now are being evaluated and approved by our National Committee on Biosafety, CTNBO. And that's been really a major factor for the progress in Brazil and the amount of agricultural products that we are producing right now. Yeah, but you have been using gene editing or GMO for a couple of decades in Brazil, and is it like really accepted by the farmer and the local people? It's really very well with the farmers. We started the GMO soybean because the farmers wanted. They saw that they were able to save money and to have better yields and with a lower impact on the environment. So today we have soybean, 99% of soybean is GMO. We have over 90% of our maize is GMO. Eucalyptus, cotton, even common beans, a product of Embrapa resistant to mosaic virus. So all this have been commercialized with success and have been responsible for the booming industry in Brazil. Consumers are okay. They now have seen that it's safe. They have consumed this product for over 20 years now. ডক্টর তোফাজ্জল, আমরা শুনছিলাম ব্রাজিল যেটি পৃথিবীতে প্রথম সারির যে কয়টি কান্ট্রি রয়েছে, দেশ রয়েছে যারা কৃষি, শস্য, খাদ্যদ্রব্য বিদেশে রফতানি করে, তারা জিন প্রকৌশল এবং জিনোম এডিটিংয়ের মতো প্রযুক্তি গ্রহণ করেছে, সাদরেই গ্রহণ করেছে। আমাদের দেশে একটি জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বিটি বেগুন, যেটি 2013 সালে বাংলাদেশ সরকার অনুমোদন দিয়েছে চাষের জন্য, এবং তার আগে এবং পরবর্তী সময়ে বেশ কিছু কন্ট্রোভার্সি ছিল জিন এডিটিং প্রযুক্তি সম্পর্কে কথা নিয়ে এবং এগুলো কতটুকু কার্যকর হতে পারে সেই সম্পর্কে। এবং বরাবরই আমরা বলে থাকি যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আসলে কি করেছে সেটা আমরা সবসময় বিবেচনা করি, কিন্তু জলবায়ু পরিবর্তনের যে কথা আপনি বললেন, সেখানে আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ কিংবা উন্নত বিশ্বের অনেক দেশই আসলে প্রভাবিত হবে না। আমাদের সিদ্ধান্ত গ্রহণে আসলে সেটা কতটুকু বিবেচনার বিষয় হবে বলে আপনি মনে করেন, যখন আমরা টপ 10 কান্ট্রির মধ্যে রয়েছে জলবায়ুর প্রভাবের মধ্যে পড়ব বলে মনে করছেন আপনি? বাংলাদেশ সরকার আমরা যদি লক্ষ্য করি, বাংলাদেশ সরকার কৃষি বান্ধব সরকার, এবং কৃষিতে আমাদের স্বাধীনতার পর থেকেই আমাদের জাতির পিতা অনেকগুলো ভিশনারি আপনার পদক্ষেপ নিয়েছিলেন, এবং কৃষিতে আমরা প্রযুক্তির ব্যবহার করে আসছি। কিন্তু এখন যে প্রযুক্তিগুলো সবুজ বিপ্লবের আমরা ব্যবহার করেছি, এই প্রযুক্তিগুলোর ব্যবহার করে আগামী দিনের যে সংকুচিত ভূমি থেকে এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করে আমরা যেভাবে অগ্রসর হচ্ছে, এটা অনেক বড় চ্যালেঞ্জ। সুতরাং আমাদেরকে যে আধুনিক প্রযুক্তিগুলো, যেটা ব্রাজিল বলেছে যে তারা জিএমও অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, প্রায় অধিকাংশ মেজর যে ফসলগুলো আছে তারা এটা গ্রহণ করে বিরাট রকমের কৃষিতে একটা বুমিং করেছে। আমাদের দেশে বিটি ব্রিঞ্জালের ক্ষেত্রে যদি আপনি বলেন, বিটি ব্রিঞ্জাল আমাদের যখন এটা আমরা কৃষকের মাঠে দিয়েছি, আমরা দেখেছি যে এটা অত্যন্ত লাভজনক হয়েছে, কৃষক বেনিফিটেড হয়েছে, এবং এটা সমাজও কিন্তু গ্রহণ করেছে। এখন আমাদের কৃষির ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততা, খরা এবং বিভিন্ন রোগ, পোকামাকড়ের যে উপদ্রব বেড়ে গেছে, সেই ক্ষেত্রে জেনোম এডিটিং একটা বড় রকমের বিপ্লব নিয়ে আসতে পারে। এবং অ্যান্টোনিও আমার বন্ধু বলেছে যে জেনোম এডিটিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে নন জিএমও।
আমরা জিনের মধ্যে যে নেগেটিভ রেগুলেটর আছে, অর্থাৎ রোগ, পোকামাকড় এবং অন্যান্য যে অভিঘাত আছে, এই অভিঘাতগুলোর সহনশীলতা বাড়ানোর জন্য যে জিনগুলো উদ্ভিদের জেনোমে আছে, এটা যদি আমরা ক্ষুদ্র একটা জিনকে এডিট করে দেই এবং তখন যদি আমরা একটা জাত উদ্ভাবন করি যেটা আমাদের সবারই জলবায়ু স্মার্ট বা চৌকস এরকম উদ্ভিদের জাত অথবা প্রাণীর ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি তাহলে চমৎকার হয়। আমি আরেকটা জিনিস উদাহরণ হিসাবে মেনশন করি, ইতিমধ্যে ভারত একটি মেমোরেন্ডাম আকারে নন জিএমও অর্থাৎ নন ট্রান্সজেনিক জিনোম এডিটেড প্লান্টকে কিন্তু তারা অনুমোদন দিয়েছে, যেটা কনভেনশনালি প্রচলিত পদ্ধতিতে আমরা যে ব্রিডিং করি সেইভাবে এটা মাঠে যাবে, কোনো বায়োসেফটি গাইডলাইন লাগবে না। ফিলিপিন্স এটা করেছে, সবচেয়ে কনজারভেটিভ কান্ট্রি জাপান করেছে, ব্রাজিল করেছে, আর্জেন্টিনা করেছে। কাজে আমাদের ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আমি মনে করি আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। আমরা যারা বিজ্ঞানীরা আছি আমরা এই প্রযুক্তির জ্ঞান এবং তার যে ঝুঁকিগুলো আছে এগুলো কিন্তু আমরা পরিষ্কার করছি। কাজে জেনোম এডিটিং অত্যন্ত একটি মানে আমি মনে করি বিপ্লব সৃষ্টিকারী প্রযুক্তি, যেটা বাংলাদেশ অগ্রসর হতে পারে। আমি একটা পয়েন্ট বলি, বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, দান গবেষণা ইনস্টিটিউট এবং এনআইবি ঢাকা ইউনিভার্সিটি আমরা অলরেডি কিন্তু সরকারি অর্থায়নে জেনোম এডিটিংয়ের গবেষণায় অনেক দূর এগিয়েছি এবং ইভেন আমরা প্রোডাক্ট গমের ব্লাস্ট রোগ শনাক্তকরণের জন্য আমরা ক্রিসপার প্রযুক্তি ইউজ করে একটি 30 মিনিটে আমরা আপনার একটা গমের রোগ আপনি শনাক্ত করতে পারবেন। কাজে এই প্রযুক্তি অত্যন্ত সহজ এবং অত্যন্ত দ্রুত, যেটা অ্যান্টোনিও বলেছে আমরা যে প্রচলিত পদ্ধতি ইউজ করি ব্রিডিংয়ের ক্ষেত্রে এটা 10-12 বছর 15 বছর লাগবে, এই প্রযুক্তি দিয়ে আমরা কিন্তু এখন হবে না, আধুনিক প্রযুক্তি দিয়ে রিপ্লেস করবে আমি মনে করি। আমরা ফিরবো আপনার কাছে। ডক্টর অ্যান্টোনিও, উইড লাইক টু হিয়ার ফ্রম ইউ দ্যাট we are talking about COVID, climate, and political crisis around the world, and with the inflation, the global inflation that we are having. Where you see and envision genome editing, this technology for, like achieving sustainable food security in different areas? And I have a supplementary question. When we talk about technology transformation, there are like limitation about cross-boundary technology transformation, particularly most advanced technology when we talk about genome editing, GM, and all these tools and technology. Most of the time, people talk about the benefits, but when in real world, the question comes of like sharing the knowledge and technology, we see limitation and restrictions. So what is your comment on that? Yes. So one point is that you can look at genome editing as the same type of mutation that occurs naturally that have been selected for some thousands of years in agriculture. So the very natural variation is a type of mutation, and genome editing, you mutate. The only difference that you know what you're mutating. So instead of randomly obtaining mutations, you obtain site-directed mutations. And the benefits of this for agriculture is that being a known GMO, it's not under the specific regulation that needs thousands and thousands of assays or hundreds and hundreds of assays that make it very costly. So if you see GMO crops, who can afford GMO crops? Only the large companies, because it's so much money needed for testing and approval in different countries that makes it almost impossible for public universities to produce novel products. And we have here an example in Bangabandhu University, a very nice group that can deliver wonderful products and as a product of a public university. If it is a GMO, it has to be, it could not afford that because it would cost like 10 million, 20, 30 million dollars. But what about genome editing? Would it have the same kind of, we know about the potential of genome editing, it has been discussed, but can really poor country or smallholder farmer afford the technology? Yes, it won't be as regulated, so it's just the matter of the scientists producing the variation, then the variation is there. You just have to multiply as the normal system of seed production, and that will be no extra cost for agriculture. That's a major advantage. Dr. Anthony, you are talking about genome editing and how it has been treated in many countries, and what are the potentials and maximum benefit that
smallholder farmer can get from it. But many people were asking question that why we need to use additional tools and technology when we have solutions in the nature. And there has been like huge regression and like people are defending that we don't need any advanced tools and technology. We have abundant crops and many fruits and vegetables. Why we need some like edited crops? Well, because we have a planet that's changing with climate, global warming and climate change. So we are witnessing the appearance of novel pathogens. For example, we have the wheat blast, which is a very powerful pathogen that we need to counteract its aggressiveness. And sometimes, the conventional breeding takes a longer time to find a resistant gene in a wild relative, bring it to the cultivated genotype in a way that the farmer is used to cultivate, and then that take a long time. Maybe we don't have this time because we need urgent responses to this, especially this pathogen, wheat blast. If it takes over China and India, it will be a huge problem in the world. And so we caught the attention of FAO, IAEA, Professor Tofaza and myself. We are in the project funded by them because this is such a huge problem and it has potential to be very aggressive. So the thing is, novel pathogens or novel races, more aggressive races, are appearing with the changes in the climate, and we need to take action more quickly. But do you think that these technologies will be a solution for that? Genome editing and all these advanced tools and technology that we talk about? Well, of course, there will be the major player in the solution, but also we'll need to have crop rotation, environment proper friendly policy environment and everything. Yes, need to be, all those things are necessary also, of course. Yeah, thank you. Professor Tofaজ্জল, আমরা জানি যে 90-এর দশক থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশে যে জলবায়ুর প্রতিঘাতগুলো রয়েছে, সেখানে দক্ষিণাঞ্চল বলেছেন আপনি অলরেডি, উত্তরাঞ্চলের মানুষও, কৃষকরা আসলে প্রভাবিত হচ্ছে। তো আমরা জানতে চাচ্ছি যে একদিক থেকে আমরা বলছি যে কৃষিতে উৎপাদনশীলতা বাড়াতে হবে, খাদ্যের উৎপাদন বাড়াতে হবে, যেখানে জীবাশ্ম জ্বালানির ব্যবহারও বেড়ে যায়। আমি যদি ইরিগেশনের কথা বলি, আমার আর্টিফিশিয়াল ফার্টিলাইজেশনের দিকটাও আসলে বাড়াতে হচ্ছে খাদ্যের উৎপাদনশীলতা বাড়াতে। তাহলে এটা আসলে দ্বিমুখী যে একটি প্রভাবক রয়েছে খাদ্য উৎপাদন করার ক্ষেত্রে, যে একদিকে আমার উৎপাদনশীলতা বাড়াতে গেলে জলবায়ুর প্রভাবও বাড়বে। আপনি কি মনে করেন আমরা যে আধুনিক প্রযুক্তিগুলোর কথা বলছি সেটা আসলে আমাদের সেই দরিদ্র কৃষকদের কোনো উপকারে আসবে কিনা এবং অর্থনৈতিকভাবে আমরা কোনোভাবে উপকৃত হব কিনা? খুব ভালো প্রশ্ন। আসলে আমাদের সব টার্গেট কিন্তু দরিদ্র কৃষক, প্রান্তিক যে কৃষক আছে তাদেরকে নিয়ে, এবং তারাই আমাদের খাদ্য উৎপাদন করে। এখন জিন এডিটিংয়ের যে আজকে আলোচনাটা করছেন, এটার কতগুলো বিশেষত্ব রয়েছে। বিশেষত্ব হচ্ছে যেটা আপনি বলছেন যে প্রচুর পরিমাণ আমরা সেচের পানি ব্যবহার করি, প্রচুর পরিমাণ আমরা বিভিন্ন রকমের বালাইনাশক ব্যবহার করি। ইতিমধ্যে দেখা গেছে যে জিন এডিটিং প্রযুক্তি ব্যবহার করে খরা সহিষ্ণু আপনার উদ্ভিদ, যেমন ভুট্টার ক্ষেত্রে, সয়াবিনের ক্ষেত্রে বিজ্ঞানীরা অলরেডি আপনার রিলিজ করেছে। যেখানে আপনি মনে করেন কম পানি ব্যবহার করে মোর ক্রপ পার ড্রপ আপনি এটা করতে পারছেন। আপনি বিটি ব্রিঞ্জালের ক্ষেত্রেই বলেন, ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফ্রুট ব্রোরারের ক্ষেত্রে কিন্তু আমরা কম পেস্টিসাইড ব্যবহার করতে হচ্ছে এবং এটা কৃষক বেনিফিটেড হচ্ছে। জিন এডিটিংয়ের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, আমাদের এই প্রযুক্তিটা যখন কৃষকের কাছে যাবে, কৃষক নিজের বীজ রাখতে পারবে। এটা কারো উপর কিন্তু ডিপেন্ড করতে হচ্ছে না। আমাদের যদি ক্ষুধামুক্ত বাংলাদেশ করতে চাই, আমাদের খাদ্য উৎপাদনকে সেই দ্রুত গতিতে বাড়াতে হলে 2041 সালে দেশকে যদি উন্নত দেশ করতে চান, প্রথম কিন্তু ক্ষুধামুক্ত করতে হবে। আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু দুর্ভিক্ষের কথা বলছে। আমি মনে করি এইটা হচ্ছে একটা রিভলিউশনারি প্রযুক্তি, যেটা সবুজ বিপ্লবের আমরা এক সময় গ্রহণ করেছিলাম। কাজে এইটা ছাড়া আমি ব্যক্তিগতভাবে বিজ্ঞান হিসাবে মনে করি না খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার আর সেই সাথে আমাদের অপশন আছে। বিবেচনা করতে হবে যে আসলে আমরা খাদ্য উৎপাদনশীলতার ক্ষেত্রে কি করে পরিবেশের প্রতিঘাতগুলো আমরা মিটিগেট করতে পারি, কীটনাশকের ব্যবহার, সারের ব্যবহার এগুলো কমাতে পারি, এবং সাথে
খাদ্যের পুষ্টি গুণাগুণ আমরা বাড়াতে এই পয়েন্টটাতে বলি যে সারের কথা বলছেন, সার এবং অন্যান্য কীটনাশক এবং জলবায়ুর উপরে পরিবেশের উপরে যে অভিঘাত তৈরি করবে, এই প্রতিটা মিটিগেশনেই আপনার জিন এডিটিং এর ভিতরে সুযোগ রয়েছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর তোফাজ্জল, and thank you Dr. Antonio for joining this discussion and sharing the message and important discussion that we had with our audience. দর্শক, আজকে আমরা আলোচনা করছিলাম জলবায়ুর প্রতিঘাত মোকাবেলায় আসলে কৃষিতে জিনোম এডিটিং প্রযুক্তি কী করে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা জানি বিগত বেশ কিছু বছরে বন্যা, অতিবৃষ্টি কিংবা আমাদের এই খরার জন্য বাংলাদেশের কৃষিতে বড় রকমের একটি প্রভাব পড়েছে খাদ্য উৎপাদনশীলতার ক্ষেত্রে। আমরা আশা করি নতুন যে প্রযুক্তিগুলো হয়েছে সেটা কৃষক বান্ধব এবং জনগণ যারা রয়েছেন, আমাদের ভোক্তা যারা রয়েছেন, তাদের উপকারে আসবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আমরা খাদ্যের পুষ্টি গুণাগুণ এবং নিরাপদ খাদ্য যাতে ভোক্তার কাছে পৌঁছে যায় সেই বিষয়টিও খেয়াল রাখবো। সেই বিষয়ে খেয়াল রাখার জন্য কৃষক, কৃষিবিদ, বিজ্ঞানী এবং আমাদের এখানে নীতি নির্ধারক যারা রয়েছেন তারা একযোগে কাজ করছেন। এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নেব যে বাংলাদেশ সুখী সমৃদ্ধ একটি দেশে পরিণত হোক। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপ, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিট পরবর্তী সপ্তাহে অনুষ্ঠিত হবে শুক্রবার বিকেল 4:30 ভালো থাকবেন সবাই।